হে বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি 2026 সালে মুক্তিপ্রাপ্ত দুর্দান্ত একটি আমেরিকান এপিক সায়েন্স ফিকশন মুভি প্রজেক্ট হেল মেরি এর গল্প। যারা মহাকাশ ভিত্তিক সিনেমা দেখতে পছন্দ করেন তাদের জন্য এই মুভিটি সত্যি অসাধারণ একটি অভিজ্ঞতা হতে পারে। তাই হাতে কিছুটা সময় নিয়ে অন্তত একবার হলেও মুভিটি দেখার চেষ্টা করবেন। আমার বিশ্বাস এটি আপনাদেরকে হতাশ করবে না। তো আর বেশি সময় নষ্ট না করে চলুন সরাসরি মূল গল্পে ঢুকে পড়ি। গল্পের শুরুতে আমরা দেখতে পাই রাইলেন গ্রেস নামের একজন মানুষকে। একটি মহাকাশযানের ভিতরে কৃত্রিম কোমা থেকে সে জেগে উঠেছে। জ্ঞান ফিরে পাওয়ার পর সে সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না সে বর্তমানে কোথায় আছে কিংবা কিভাবে এখানে সে এসেছে। দীর্ঘ সময় কোমায় থাকার কারণে তার স্মৃতির অনেক অংশ ঝাপসা হয়ে গেছে। মহাকাশযানের বিভিন্ন অংশ ঘুরে দেখতে দেখতে সে ধীরে ধীরে জানতে পারে যে সে বর্তমানে পৃথিবী থেকে প্রায় 11.9 আলোকবর্ষ দূরে অবস্থান করছে। বিষয়টি তার কাছে অবিশ্বাস্য মনে হয়, কিন্তু আরো ভয়ঙ্কর ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে তার সঙ্গে থাকা দুজন ক্রু সদস্য ইতোমধ্যেই মারা গেছে। অর্থাৎ এই বিশাল মহাকাশযানে এখন একমাত্র জীবিত মানুষ সে নিজেই। এদিকে মহাকাশযানটি নিরবিচ্ছিন্নভাবে টাউ সিটি নামক একটি নক্ষত্রের দিকে এগিয়ে চলেছে। এসব কিছু বোঝার চেষ্টা করতে করতে গ্রেসের মনে পুরনো স্মৃতির কিছু টুকরো ফিরে আসতে শুরু করে, আর সেখান থেকে আমরা তার অতীতের ঘটনাগুলো দেখতে পাই। আমরা জানতে পারি রাইলেন গ্রেস আমেরিকান মিডল স্কুলের বিজ্ঞান শিক্ষক, তবে এর পাশাপাশি তিনি একসময় একজন মলিকিউলার বায়োলজিস্ট হিসেবেও কাজ করতেন। এর কিছুদিন আগে পৃথিবীর বিজ্ঞানীরা সূর্য থেকে শুক্র গ্রহ পর্যন্ত বিস্তৃত একটি রহস্যময় ইনফ্রারেড রেখা আবিষ্কার করে। এই অদ্ভুত রেখার নাম দেওয়া হয় পেট্রোভালাইন। পরে গবেষণা চালিয়ে তারা আরও জানতে পারে এবং বিস্ময়কর তথ্য খুঁজে পায়। অ্যাস্ট্রোফেজ নামে এক ধরনের অদ্ভুত জীব সূর্যের পৃষ্ঠে বংশবৃদ্ধি করে চলেছে এবং ধীরে ধীরে সূর্যের শক্তি শোষণ করছে। এর ফলে সূর্যের তাপমাত্রা ধীরে ধীরে কমে যাচ্ছে। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী যদি এই প্রক্রিয়া অব্যাহত থাকে তবে আগামী 30 বছরের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 10 থেকে 15 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। আর এমনটা ঘটলে মানব সভ্যতা চরম বিপর্যয়ের মুখে পড়বে। এই বিপর্যয় থেকে বাঁচার উপায় খুঁজতে বিজ্ঞানীরা পেট্রোভালাইন থেকে অ্যাস্ট্রোফেজের নমুনা সংগ্রহ করে। উদ্দেশ্য ছিল এই জীবগুলোর উপর গবেষণা চালিয়ে কোনো সমাধান বের করা। এই গবেষণার প্রধান দায়িত্বে ছিলেন ইভা স্টার্ক। একদিন তিনি সরাসরি গ্রেসের সঙ্গে দেখা করেন এবং তাকে অ্যাস্ট্রোফেজ নিয়ে গবেষণায় অংশ নেওয়ার প্রস্তাব জানান। এই প্রস্তাব শুনে গ্রেস অবাক হয়ে যায়। পৃথিবীতে এত বিখ্যাত বিজ্ঞানী থাকতে তাকে কেন বেছে নেওয়া হয়েছে? উত্তরে ইভা তাকে অতীতের একটি ঘটনার কথা মনে করিয়ে দেন। কয়েক বছর আগে গ্রেস দাবি করেছিলেন যে জীবনের অস্তিত্বের জন্য সবসময় পানির প্রয়োজন হয় না, কিন্তু অধিকাংশ বিজ্ঞানী তার এই বক্তব্যকে গুরুত্ব না দিয়ে তাকে পাগল বিজ্ঞানী হিসেবে উপহাস করেছিল। ইভার ধারণা ছিল অ্যাস্ট্রোফেজ হয়তো সেই দাবিরই প্রমাণ হতে পারে, কারণ সূর্যের পৃষ্ঠে বসবাস করার জন্য জীবগুলোর বেঁচে থাকার জন্য কোনো পানির প্রয়োজন হয় না। ইভার প্রস্তাবে রাজি হয়ে গ্রেস গবেষণাগারে কাজ শুরু করে। এখানে বলার সুবিধার্থে আমি ইভা এবং গ্রেস বলছি, তাদের সম্পূর্ণ নাম উচ্চারণ না করে। গবেষণা করতে গিয়ে সে আবিষ্কার করে অ্যাস্ট্রোফেজ আসলে এককোষী একটা জীব। তারা সূর্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ শোষণ করে এবং সেই শক্তি ব্যবহার করেই চলাচল করে। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, যদি এরা সূর্যের শক্তি ব্যবহার করে তাহলে বুধ গ্রহে না গিয়ে কেন শুক্র গ্রহ পর্যন্ত যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গ্রেস পরীক্ষাগারে শুক্র গ্রহের বায়ুমণ্ডলের অনুরূপ একটি পরিবেশ তৈরি করে। তারপর সেখানে কয়েকটি অ্যাস্ট্রোফেজ রেখে পর্যবেক্ষণ শুরু করে। কিছু সময় পর সে দেখতে পায় অ্যাস্ট্রোফেজের সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, অর্থাৎ তারা বংশবৃদ্ধি করছে। এই ফলাফল দেখে গ্রেস বুঝতে পারে যে শুক্র গ্রহের বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করেই অ্যাস্ট্রোফেজরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করে চলেছে, আর এই কারণে তারা বুধকে উপেক্ষা করে শুক্র গ্রহের দিকে এগিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ আবিষ্কারের পর ইভা তাকে সমুদ্রের মাঝখানে থাকা একটি বিশাল গবেষণার জাহাজে নিয়ে যায়, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। সবার সামনে ইভা গ্রেসের আবিষ্কারের কথা ঘোষণা করেন। তখন উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান। এরপর একজন কর্মকর্তা গ্রেসকে জিজ্ঞাসা করেন, যদি এই পদ্ধতিতে অ্যাস্ট্রোফেজ উৎপাদন করা হয় তাহলে প্রায় 20 লক্ষ কিলোগ্রাম অ্যাস্ট্রোফেজ তৈরি করতে কত সময় লাগবে? প্রশ্নটা শুনে আপনার আমার মতো গ্রেস অবাক হয়ে যায়, কারণ এত বিশাল পরিমাণে অ্যাস্ট্রোফেজের প্রয়োজন কেন? তখনই ইভা প্রজেক্ট হেল মেরি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে শুরু করেন। সে জানান, পৃথিবীর বিজ্ঞানীরা লক্ষ্য করেছে যে শুধু সূর্য নয়, মহাবিশ্বের প্রায় সব নক্ষত্রই ধীরে ধীরে একইভাবে শক্তি হারাচ্ছে। অর্থাৎ কোথাও না কোথাও একটি অদৃশ্য প্রক্রিয়া চলছে যা নক্ষত্রগুলোর শক্তি শোষণ করছে। কিন্তু এই পুরো ঘটনায় একটি বড় ব্যতিক্রম ধরা পড়ে। টাউ সিটি নামের একটি নক্ষত্র রয়েছে যেটি কিনা আশ্চর্যজনকভাবে এখনো সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় আছে, অর্থাৎ তার কোনো শক্তি হ্রাসের লক্ষণ দেখা যায়নি। এই অস্বাভাবিকতায় বিজ্ঞানীদের নতুন একটি মিশনের দিকে ঠেলে দেয়, কারণ যদি বোঝা যায় টাউ সিটি নামের সেই নক্ষত্র কেন আক্রান্ত হচ্ছে না, তাহলে হয়তো সূর্য সহ অন্যান্য নক্ষত্রকে বাঁচানোর উপায় পাওয়া যাবে। এই উদ্দেশ্যে তৈরি করা হয় প্রজেক্ট হেল মেরি। পরিকল্পনা অনুযায়ী একটি আধুনিক মহাকাশযানে 3 জন মহাকাশচারীকে পাঠানো হবে সেই টাউ সিটির উদ্দেশ্যে। তাদের কাজ হবে নক্ষত্রটির চারপাশ থেকে তথ্য সংগ্রহ করা এবং সেই ডেটা পৃথিবীতে পাঠানো। তবে এই মিশনের সবচেয়ে ভয়ঙ্কর সত্য যেটা ছিল, এটি একটি ওয়ান ওয়ে মিশন, অর্থাৎ যারা পৃথিবী থেকে টাউ সিটির উদ্দেশ্যে রওনা করবে তারা আর কখনোই পৃথিবীতে ফিরে আসতে পারবে না, কারণ এত দূর যাত্রার জন্য তাদের কাছে পর্যাপ্ত জ্বালানি ছিল না। যতটুকু জ্বালানি ছিল সেগুলোর মাধ্যমে শুধুমাত্র তারা যেতে পারবে, তারা ফিরে আসতে পারবে না। কিন্তু তারা সে জায়গা থেকে প্রাপ্ত তথ্যগুলো শুধুমাত্র পৃথিবীতে পাঠাতে পারবে। এই তথ্য শুনে গ্রেস স্পষ্টভাবে চিন্তিত হয়ে পড়ে, কারণ এটি ছিল এক প্রকার আত্মঘাতী মিশন। অর্থাৎ এখানে গেলে মৃত্যু
নিশ্চিত এর মধ্যেই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মিশনের মূল বিজ্ঞানী সহ গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্য মারা যায়। ফলে পুরো প্রজেক্ট হঠাৎ করেই বিপদের মুখে পড়ে যায়। সময় খুব সীমিত ছিল, নতুন কাউকে ট্রেনিং দিয়ে প্রস্তুত করার মতো সময়ও ছিল না। তাই শেষ পর্যন্ত ইভা কঠিন একটি সিদ্ধান্ত নেন। এই মিশনের জন্য গ্রেসকে বেছে নেওয়া হয়, কিন্তু গ্রেস এই সিদ্ধান্ত মেনে নিতে চায় না। সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে কোনো মহাকাশচারী নয় এবং এই মিশনের জন্য সে প্রস্তুত নয়। তবুও পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যেতে থাকে। মানবজাতিকে বাঁচানোর জন্য একমাত্র সুযোগ হিসেবে এই মিশনকে দেখা যাচ্ছিল। অবশেষে এক প্রকার বাধ্য হয়ে বিজ্ঞানীরা একটা সিদ্ধান্ত নেয়। তারা গ্রেসকে অচেতন করে সরাসরি মহাকাশযানে তুলে দিয়ে মহাকাশের উদ্দেশ্যে সেটিকে প্রেরণ করে দেয়। এখন সিন শিফট হয় বর্তমান সময়ে ফিরে এসে আমরা দেখতে পাই গ্রেস ধীরে ধীরে তার অবস্থান বুঝতে চেষ্টা করছে। স্মৃতির টুকরোগুলো আবারও কিছুটা মাথায় ভেসে উঠছে। এদিকে দীর্ঘ যাত্রার পর মহাকাশযানটি টাউ সিটির কাছে এসে পৌঁছে যায়। হঠাৎ করেই গ্রেস লক্ষ্য করে তার আশেপাশে আরেকটি অজানা মহাকাশযান উপস্থিত হয়েছে। প্রথমে সে সেটিকে শত্রু ভেবে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে ওই মহাকাশযানটি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। কিছুটা দ্বিধার পর সেই অজানা মহাকাশযান থেকে তার জন্য একটি বস্তু পাঠানো হয়। প্রথমে গ্রেস সেটিকে আক্রমণ মনে করলেও পরেও সে বুঝতে পারে যে এটি তার জন্য একটি বার্তা। সে সাহস করে মহাকাশযান থেকে বেরিয়ে সেই বস্তুটি সংগ্রহ করে। অনেক চেষ্টা করে সেটি সক্রিয় করার পর সে বুঝতে পারে এটি একটি লোকেশন ডিভাইস। অন্য মহাকাশযানটি কোথা থেকে এসেছে তা জানানোর জন্য এটি পাঠানো হয়েছে। প্রতি উত্তরে গ্রেস পৃথিবীর অবস্থান চিহ্নিত করে সেই ডিভাইসটি ফেরত পাঠায়। এরপরেই ঘটে সবচেয়ে অবাক করা ঘটনা। অন্য মহাকাশযানটি ধীরে ধীরে তার সঙ্গে ডক করে, অর্থাৎ যুক্ত হয়ে যায়। গ্রেস সতর্কভাবে সেই মহাকাশযানের ভেতরে প্রবেশ করে এবং দেখে সেটি সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এই অজানা ধাতুর নাম সে পরবর্তীতে দেয় জেনোনাইট। ভেতরে প্রবেশ করার পর তার দেখা হয় এক অদ্ভুত ভিনগ্রহী প্রাণীর সাথে। প্রথমে দুজনের মধ্যে কোনো যোগাযোগই সম্ভব হয় না, কারণ তারা একজন আরেকজনের ভাষা বুঝতে পারে না, কারণ তাদের ভাষা সম্পূর্ণ আলাদা। কিন্তু কিছুদিনের চেষ্টায় তারা একে অপরের ভাষা বুঝতে শুরু করে। সেটা কম্পিউটারের সাহায্যে অনুবাদ করা যায়। গ্রেস সেই ভিনগ্রহী প্রাণীর নাম দেয় রকি। ধীরে ধীরে জানা যায় রকিও ঠিক একই কারণে এখানে এসেছে। তার নক্ষত্র অ্যাস্ট্রোফেজের কারণে শক্তি হারাচ্ছে, অর্থাৎ দুজনেই একই সমস্যার কারণে এই জায়গায় এসেছে। যদিও তাদের গ্রহ আলাদা আলাদা, দুজনেই এখন একা, কারণ তাদের সাথে আসা সকল সঙ্গীরা মারা গেছে। তাই তারা সিদ্ধান্ত নেয় একসঙ্গে মিলে কাজ করার। এইভাবে শুরু হয় এক অনন্য মানব এলিয়েন বন্ধুত্ব, যা পুরো গল্পকে নতুন দিকে নিয়ে যায়। এই ভিনগ্রহী এলিয়েন এবং গ্রেস একসাথে কাজ শুরু করে। ধীরে ধীরে তাদের মধ্যে একটি শক্তিশালী বোঝাপড়া তৈরি হয়। প্রথম দিকে ভাষা বুঝতে তারা অক্ষম হলেও কিন্তু সময়ের সাথে সাথে তারা প্রযুক্তির সাহায্যে একে অপরের কথা বুঝতে সক্ষম হয়। রকি শুধু একজন সহযাত্রী ছিল না, সে নিজেও একজন দক্ষ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল। সে তার নিজের নক্ষত্রকে বাঁচানোর জন্য এই মিশনে এসেছে, অর্থাৎ দুজনেই লক্ষ্য এক, নিজ নিজ গ্রহকে রক্ষা করা। গবেষণা করতে করতে তারা একটি গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পায়। টাউ সিটি নক্ষত্রের আশেপাশে থাকা পেট্রোভা লাইনে এক ধরনের অদ্ভুত মাইক্রো অর্গানিজম পাওয়া যায়, যেটাকে তারা পরবর্তীতে টাউমেভা হিসেবে চিহ্নিত করে। এই টাউমেভাই মূলত অ্যাস্ট্রোফেজকে খেয়ে তাদের বংশবৃদ্ধি রোধ করে। অর্থাৎ টাউ সিটি কেন নিরাপদ আছে তার মূল কারণই হচ্ছে এই টাউমেভা। এই আবিষ্কার গ্রেস এবং রকির জন্য বিশাল অগ্রগতির ছিল, কারণ এর মানে দাঁড়ায় যদি তারা এই জীবকে সংগ্রহ করে অন্য নক্ষত্রের সিস্টেমে আনতে পারে তাহলে অ্যাস্ট্রোফেজের আক্রমণ থামানো সম্ভব হবে। কিন্তু সমস্যা হলো টাউমেভা সংগ্রহ করা মোটেও সহজ কাজ না। এটি শুধু নির্দিষ্ট একটি পরিবেশে বেঁচে থাকতে পারে, বিশেষ করে এড্রিয়ান নামের একটি গ্রহর বায়ুমণ্ডলে। এই গ্রহে গিয়ে নমুনা সংগ্রহ করাই হয়ে ওঠে তাদের পরবর্তী মিশন। কিন্তু আরেকটি বড় সমস্যা ছিল, তাদের মহাকাশযান সরাসরি ওই গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারবে না। প্রবেশ করলে পুরো জাহাজ ধ্বংস হয়ে যাবে। এই সমস্যা সমাধানে রকি একটি বুদ্ধিদীপ্ত পরিকল্পনা দেয়। তারা একটি লম্বা চেন বা সংযোগ ব্যবস্থা তৈরি করে, যার মাধ্যমে দূর থেকেই টাউমেভা সংগ্রহ করা যাবে, ঠিক মাছ ধরার মতো। তারা এড্রিয়ান গ্রহের দিকে রওনা হয়। যাত্রাপথে গ্রেস আর রকির বন্ধুত্ব আরো গভীর হয়। তারা শুধু সহকর্মী নয়, একে অপরের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে। এদিকে গ্রেস একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারে, সে আর কখনো পৃথিবীতে ফিরতে পারবে না, কারণ এই মিশনটি মূলত ওয়ান ওয়ে। এই সত্যটি রকিকে জানালে সে খুবই হতবাক হয়ে যায়, কারণ রকির মিশনটা ছিল টু ওয়ে মিশন, অর্থাৎ রকি আবারও তার নিজের গ্রহে ফিরে যেতে পারবে। তো গ্রেসের অবস্থা বুঝতে পেরে রকি তাকে আশ্বস্ত করে এবং রকি জানায় গ্রেস যাতে পৃথিবীতে ফিরে যেতে পারে সেজন্য রকি তার জাহাজ থেকে গ্রেসকে জ্বালানি দেবে। এটা ছিল একটি বড় আত্মত্যাগ, কারণ এতে রকির নিজের যাত্রা আরো কঠিন হয়ে যেতে পারে। এই ঘটনাটি তাদের বন্ধুত্বকে আরো শক্ত করে তোলে। অবশেষে তারা এড্রিয়ান গ্রহের কাছাকাছি পৌঁছে যায়। পরিকল্পনা অনুযায়ী গ্রেস একটি বিপজ্জনক পদ্ধতিতে গ্রহের বায়ুমণ্ডলের থেকে টাউমেভা নমুনা সংগ্রহ করতে শুরু করে, কিন্তু ঠিক সেই সময় বিপর্যয় ঘটে। মহাকাশটির একটি জ্বালানি ট্যাঙ্ক লিক করতে শুরু করে এবং পুরো সিস্টেম অস্থিতিশীল হয়ে পড়ে। ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা। গ্রেস অনেক কষ্টে তার ক্ষতিগ্রস্ত অংশ আলাদা করার চেষ্টা করে, কিন্তু এই প্রক্রিয়ায় সে গুরুতরভাবে আহত হয়ে অজ্ঞান হয়ে যায়। গ্রেসকে এমন অবস্থায় দেখে রকি তার কোনো বিকল্প না পেয়ে নিজের নিরাপত্তা গোলক থেকে বেরিয়ে আসে এবং সে গ্রেসকে বাঁচানোর জন্য তার মহাকাশযান নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়, কিন্তু পরিস্থিতি আরো বিপজ্জনক ছিল। অবশেষে গ্রেস কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে পায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই পুরো ঘটনায় রকিও আহত হয়ে পড়ে এবং এক পর্যায়ে অচেতন হয়ে যায়। গ্রেস অনেক চেষ্টা করেও তাকে জাগাতে পারে না। এই অবস্থায় গ্রেস
একা হয়ে যায় এবং গবেষণার মাধ্যমে সে টাউমেবাকে কিভাবে ব্যবহার করতে হবে তা বুঝে ফেলে। সে আবিষ্কার করে কিভাবে এই জীবকে অন্য নক্ষত্রের পরিবেশে প্রয়োগ করা সম্ভব যাতে অ্যাস্ট্রোফেজের বিস্তার রোধ করা যায়। কিছুদিন পর রকি জ্ঞান ফিরে পায়। এরপর দুই বন্ধু বুঝতে পারে এখন তাদের আলাদা হওয়ার সময় এসেছে। একদিকে গ্রেস ফিরে যাবে পৃথিবীর দিকে, অন্যদিকে রকি ফিরে যাবে তার গ্রহের দিকে। বিদায়ের মুহূর্ত ছিল অনেক আবেগপূর্ণ। দুজনেই জানে হয়তো তারা আর কখনো একে অপরকে দেখতে পাবে না। এরপর তারা নিজেদের নিজ নিজ মহাকাশযানে ফিরে যায়। পৃথিবীর দিকে ফেরার পথে গ্রেস বুঝতে পারে একটি ভয়ঙ্কর সত্য, যে টাউমেবা সে নিয়ে যাচ্ছে সেটি জেনোনাইট পাত্র ভেদ করে ধীরে ধীরে তার নিজের জাহাজে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এবং রকির মহাকাশযানও যেহেতু একই ধাতু দিয়ে তৈরি, তাই এই জীব সেখানে পৌঁছালে রকির জাহাজেও ছড়িয়ে পড়বে এবং তার জ্বালানি ধ্বংস করবে এবং রকি আর কখনোই তার গ্রহে ফিরতে পারবে না। এই সত্য বুঝতে পেরে গ্রেস এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে পৃথিবীর উদ্দেশ্যে সমস্ত গুরুত্বপূর্ণ ডেটা এবং টাউমেবার তথ্য পাঠিয়ে দেয়। এরপর সে মহাকাশযান ঘুরিয়ে আবার রকের দিকে ফিরে যায়, কারণ সে তাকে একা বিপদের মধ্যে ফেলে যেতে চায় না। এদিকে পৃথিবী, ইভা এবং অন্যান্য বিজ্ঞানীরা গ্রেসের পাঠানো তথ্য সংগ্রহ করে এবং পরবর্তী পরিকল্পনা শুরু করে। অন্যদিকে গ্রেস আবার ফিরে যায় রকির পাশে এবং তারা একসঙ্গে রকির গ্রহ এরিডে পৌঁছায়। সেখানে রকি গ্রেসের জন্য একটি নিরাপদ আবাসস্থল তৈরি করে দেয়, যেখানে পৃথিবীর মতো পরিবেশ কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়। সময় কেটে যায়, পৃথিবী থেকে বারবার তাকে ফিরে আসার অনুরোধ জানানো হলেও গ্রেস আর কখনোই পৃথিবীতে ফিরে যেতে চায় না, কারণ সে এখানে এরিডিয়ান শিশুদের বিজ্ঞান শেখাতে ব্যস্ত এবং রকির সঙ্গে তার সম্পর্ক এক নতুন জীবনের অংশ হয়ে গেছে। আর এভাবেই শেষ হয়ে যায় প্রজেক্ট হেল মেরি এর অসাধারণ গল্প, যেখানে মানুষ এবং ভিনগ্রহী বন্ধুত্ব মানব সভ্যতার জন্য কতটুকু আশার আলো নিয়ে আসে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি মুভিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমার রেকমেন্ডেশন থাকবে একবার হলেও মুভিটি আপনারা সিনেমা হলে গিয়ে দেখে আসবেন, কারণ এক্সপ্লেন দেখে আপনারা যতটা মজা না পাবেন, মুভিটা দেখলে আপনারা এর চেয়ে বেশি আনন্দ পাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো এক্সপ্লেনেশনের সাথে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।